আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তো সে কোন খুলতে খুলতে বলল, তোমাকেই আমাতে পাগল করতে পারলাম না, আর বাহিরের লোকদের কি করব? আমি ক্ষয়িষ্ণু গধূলির এক বিকাল না, আমি হলাম ক্ষয়িষ্ণু কালো মেঘ। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, অনেক খিদে পেয়েছিল। খিদে পেয়েছে মানে? তুই এখনো খাবার খাসনি? কপালে জোটেনি, বাদ দাও বললে না তো। তোকে সেদিন ভরা ক্যাম্পাসেই বলেছি, আবারও বলি, তোর মধ্যে এমন কিছু নেই যার জন্য পাগল হব। ভালোবাসি অনেক। বেশ জোরেই চর বসিয়ে দিল গালে। তোকে একটু লাই দিলেই মাথায় চড়ে বসিস, বেহায়া মেয়ে। তোর মতো মেয়ে আমার সাথে যায় না, কথাটা মাথায় ঢুকিয়ে নে। আই ডিজার্ভ মাচ বেটার দেন ইউ। নিহান চলে গেল রেখে। তো সে আবারও আকাশপানে চেয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো কষ্ট নামক ছায়ার জন্য। রাত হয়ে গেছে, ভেবেছিলাম ফুপির বাসায় যাব, কিন্তু এখন আর যেতে মন চাচ্ছে না। না খেয়ে আছি শুনে ও রেখে চলে গেল। আচ্ছা, একটু ভালোবাসলে কি হয়? বেশি না, এই যে এতটুকুন। আমি জানি ভাইয়া কথাগুলো তুমি মন থেকে বলো না, তবে কেন যে এমন করো তা শুধু তুমিই জানো। তৌসি রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে এলো। নিহান বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। তারপর যখন খেতে বসলো, মনে পড়ে গেল তৌসি না খেয়েছিল। শিট, রাগের জন্য ভুলে গেছি। আম্মু, আম্মু, হ্যাঁ আম্মু। আরে কি হলো? তৌসিমণিকে কল দিয়ে জিজ্ঞেস করো তো খেয়েছে নাকি। আচ্ছা তুই শুরু কর খাওয়া, আমি দিচ্ছি। না, আগে জিজ্ঞেস করো তারপর খাবো। তোর ব্যাপার স্যাপার বুঝি না, ছায়ার মতো লেগে থাকিস, অথচ সামনে আসলে দূর দূর করে তাড়িয়ে দিস মেয়েটাকে। কথা বলতে বলতে কল দিল। ফুপিমণি, কেমন আছো? আগে বলো আমার সোনামাটা খেয়েছে? হ্যাঁ, খেয়ে এসেছি বাসায়। মানে? না মানে, আমি বাসায় নাকি বেশি খেয়ে ফেলি, এত টাকা নষ্ট করে ফেলছি, তাই ভাবলাম। মামুনি, কিছু বলবে ফুপি? আমি পড়তে বসবো। আচ্ছা বস, আমি পরে ফোন দিবনি। খেয়েছে? আজ নাকি বাসায় খাওয়ার খোটা দিয়েছে, তাই বাইরে থেকে খেয়ে গিয়েছে। মেয়েটা কেন যে ওদের কিছু বলে না বুঝি না। বাবা মারা যাওয়ার পর থেকেই ও যে শুরু হলো অত্যাচার, আজও কমার বদলে দিন দিন বাড়ছে। নিহান চুপচাপ খেয়ে ঘরে চলে এলো, কারণ এসব এখন ইউজ টু। রুমে যেয়ে তৌসির উপর নজর রাখার জন্য বাড়িতে যে সার্ভেন্ট আছে তাকে কল দিল। আজ কি হয়েছে? ম্যাম বিয়েবাড়ি খাবার রান্না করতে বলেছিল কুককে, কিন্তু শান্তা ম্যাম খুব বাজেভাবে কথা শুনিয়েছে, তাই। নেহান আর কিছু শোনার শক্তি নেই, তাই কেটে দিল। দুফোঁটা জল গড়িয়ে পড়ল নয়ন থেকে। এতটা নিচু মনের তোমরা মামা। পরদিন ভার্সিটি থেকে ফেরার সময় নেহান বলল, তৌসি কলেজের বাইরে রিক্সা নিয়ে অপেক্ষা করছি, তুই আয় তাড়াতাড়ি। তৌসির মনটা খুশিতে নেচে ওঠে, তাড়াহুড়োই কুহুকে বিদায় দিয়ে চলে যায়। রিক্সাওয়ালাটাকে দেখে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ভাবতে লাগলাম। কোথায় যাব? আমার বাসায়। আজকে তোকে আম্মু ইনভাইট করেছে। ও, কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ, আমাকে পাত্রীপক্ষের থেকে লোক দেখতে আসবে। তৌসি মুখটা কালো করে রইল, আবার ভাবতে লাগলো ছেলেটার কথা। এই তো মনে পড়েছে, এই তুমি কি গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি তোমার পাশের সিটে ছিলাম। আচ্ছা, তুমি চান্স পাওনি? হ্যাঁ, তবে টাকার জন্য ভর্তি হতে পারিনি। তৌসি সারা রাস্তা ছেলেটার সব ডিটেল জেনে নিল। এখনো ভর্তি হওয়া যাবে। রিক্সা থেকে নেমে তৌসি ছেলেটাকে 15,000 টাকা দিয়ে বলল, কাল তুমি ভর্তি হয়ে যাবে, আর ভর্তি শেষ করে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? রিক্সাওয়ালা অবাক হয়ে গেল, এই যুগে এমন মানুষও হয়? আরে কি ভাবছো, নাও তো। শোনো, এখান থেকে ভালো দেখে কিছু কাপড় কিনবে নিজের জন্য, তোমাকে একটা জবের ব্যবস্থা করে দিব। এই যে আমার ফোন নাম্বার, কাল কল দেবে, ঠিক আছে? রিক্সাওয়ালা এক হাতে চোখ মুছে বলল, ঠিক আছে আপু। আরে আমরা তো সমবয়সী, আপু বলতে হবে না। হ্যাঁ, এখন যাও, সব কাগজপত্র রেডি করো। তোমার নামটা? শামীম হোসেন। আচ্ছা শামীম, তাহলে কাল দেখা হচ্ছে।
নিহান হাঁ করে তাকিয়েছিল পুরোটা সময়। হাঁ করে আছিস কেন? আমার সামর্থ্য আছে তাই একটা ডুবে যাওয়া নক্ষত্রকে বাঁচালাম। এমন সুযোগ সবাই পায় বল? আর পেলেও বা সহ্য কয়জন এতটা সাহায্য করে? নিহান তৌশিকে কিছু বলল না, মাথাটা টেনে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার পরীর বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। তৌশি তো লজ্জায় লাল হয়ে গেছে। তৌশিকে লজ্জা পেতে দেখে নিহান বুঝতে পারল কি করে ফেলেছে খুশিতে, তাই ও যেন বেশি না ভাবে এর জন্য বলল, তোর ভালো কাজের জন্য আদর দিয়েছি, কিন্তু বেশি গভীরে যাস না। এখন চল, আম্মু বসে আছে। পাগলি। মনে মনে বলল। তৌশি বাড়ির ভিতর ঢুকে এত বড় একটা হা করে চেয়ে রইল। ডাইনিং টেবিল ভর্তি সব বিয়ে বাড়ির খাবার দিয়ে। ওয়াও ফুপ্পি মনি, এসব তুমি করেছো? আমার সোনামাটার জন্য। এসো তাড়াতাড়ি খেতে বসো। তৌশির গতকালের কথা মনে পড়তেই চোখ ভিজে উঠল। এই দাঁড়িয়ে আছিস কেন? যা হাত মুখ ধুয়ে আয়, আম্মু ওয়েট করছে অনেকক্ষণ হলো। না পারবো না ধুতে, এমনিতেই খাবো। ইয়াক তৌশি, তুই এত পচা। তৌশি ওর দুহাত এগিয়ে দিয়ে কিউট করে বলল, তাহলে তুই হাত ধুয়ে দে ভাইয়া। নিহান তৌশি এত কিউট করে বলল যে মানা করতে পারছে না, তাই বলল, এক কাজ কর, তোর নিজের হাতে খেতে হবে না, আম্মু তোকে খাইয়ে দেবে। কি দিবে তো আম্মু? আমি তো ওকে নিজের হাতে খাইয়ে দিব বলেই বসে আছি, তোরাই তো শুরু করলি। উফ বাচারে আম্মু। এই যা বস, আমারও খিদে পেয়েছে। তৌশি খেতে খেতে ভাবছে কিভাবে জানলো ওরা। এত ভেবে কাজ নেই, মন দিয়ে খায়, এটা তো আর নতুন কিছু না। ঠিক, এখন আয়েশ করে খা। আরে মনে মনেও কি কথা বলতে পারবো না এখন? তুই গতকাল বাসায় চলে আসলি না কেন? আসতে তো চেয়েছিলাম কিন্তু। বলে নিহানের দিকে বাঁকা হাসি দিয়ে তাকালো, আর এদিকে নিহানের যায় অবস্থা। আম্মু যদি শুনে ওকে মেরেছি তাহলে আমার হাত আস্ত রাখবে না। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তৌশির দিকে, আর ইশারায় বলছে না বলতে। কিন্তু কি? আজকে ক্লাসটা সকালে ছিল আর পড়াও বাকি ছিল তাই। ঠিক আছে, এরপর থেকে সোজা চলে আসবি, একদম মন খারাপ করে থাকবি না। তোকে কতবার বললাম এখানে চলে আসতে, কিন্তু তোর একটাই কথা, ওই বাড়ি আর রুম ছেড়ে কোথাও যাবি না। ওটা যে দাদু নিজ হাতে আমার জন্য ডেকোরেট করেছে, আর মৃত্যুর আগে বারবার বলেছে আমি যেন কখনো এ বাড়ি ছেড়ে না যাই, আর এই রুমটাও সারা জীবন ব্যবহার করি। এই থাম তো, তোর এই ভাঙা রেকর্ড আর কত বাজাবি? ফালতু চিন্তা ভাবনা যত সব। আর বলতে পারল না। ভাইয়া আজ বলেছো আর কখনো দাদুকে নিয়ে এসব কথা বলবে না। দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। নিহান, তোকে কতবার বলেছি বাবাকে নিয়ে কথা না বলতে, তুই তো জানিস সব। কে বাবা, সরি, আর বলবো না। শয়তান একটা, মায়ের সামনে ঢং উঠলে পড়ে। মনেই বলল, আবার খেতে লাগলো। আম্মু জানো, তোমার তৌশিমণি তো বড় হয়ে গেছে। তাই নাকি? কিভাবে? নিহান বাইরের রিক্সাওয়ালার কথাটা বলল। প্রাউড অফ মাই এঞ্জেল, সো মাচ রেসপেক্ট ফর ইউর গোল্ডেন হার্ট। এতগুলো ভালোবাসা ফুপিমণি। খাওয়া শেষে নাইলা রহমান তৌশিককে একটা ঘড়ি গিফট দিল। সো প্রিটি। আমারটা কই আম্মু? কেউ ভালোবাসে না আমাকে। আমি কত ভালোবাসি তা তো তোর গায়ে লাগে না, হারামির তাল তো পাতানো ভাই। তুই তো আমার সোনা বাবা, তোদের দুজনের জন্যই এনেছি, এটা তোর হাত দে, পরিয়ে দেই। ওয়াও, লাভ ইউ সো মাচ মাই লাভলি আম্মুটা। থাক, আর ভালোবাসা দেখাতে হবে না, আমি তো কাউকে ভালোবাসি না। আচ্ছা বইলো না, আমি গেলাম, আর ঘড়িটা সত্যি সুন্দর। বলেই চলে গেল। দেখলি কেমন পাজে ছেলে? ভাইয়া যে পাজি সেটা তুমি আজকে জানলে ফুপি? চল তো, তোর সাথে কথা আছে। বলো কি কথা? আগামী সপ্তাহে যে ফজিলটার জন্মদিন, ভুলে গেছিস? তৌশি জিভে কামড় দিয়ে বলল, একদম ভুলে গেছি। ঠিক আছে, ব্যাপার না, তাহলে সব প্ল্যান তোরই করতে হবে এবারও। প্ল্যান আর কি? তোমার শ্বশুর বাড়ির কেউ তো আসবে না, সব বিদেশে সেটেল। আসার মধ্যে সব তোমার বাবার বাড়ির লোক, কিছু বিজনেস পার্টনার পরিবারে, আর হলো তোমার গুণধর ছেলের বন্ধু। আর তোর?
আমার পক্ষ থেকে আর কে আসবে? কুহু আর ওর বাবা মাকে বলবো, কিন্তু আমি জানি কুহু আসবে। শুধু আঙ্কেল আন্টি এসব পার্টি পছন্দ করে না। ফুপিমণি, তুমি ভালো করেই জানো পার্টিটা এবারও আমাদের বাড়িতে হবে, তাহলে কেন এইসব ভাবো? অসহ্য মায়ের জন্যই তো। তাতে কি, তোমার হলো খরচ বাঁচলো, সেটা দিয়ে আমাকে ঘুরতে নিয়ে যেও। আচ্ছা নিয়ে যাব, তার জন্য হলো খরচ বাঁচানোর টাকা লাগবে নাকি? তোষি আরও কিছু সময় থেকে বাসায় চলে যায়। পরদিন শামীমকে একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দেয় নিজের কোম্পানিতে। শামীমের মা সাথে এসেছিলেন, অনেক দোয়া দিলেন তৌসিকে। আজকে সকালে ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বের হলো তৌসি। সামনে ওর ভাই শিশির পড়ল, কপালটা কুঁচকে চলে যাচ্ছিল। ভাইয়া, তোকে কতবার বলেছি তুই আমার বোন না, আমাকে ভাইয়া বলে ডাকবি না। তবে আমি তো ভাই মানি। তোমাকে সেদিনের জন্য ধন্যবাদ দিতে চেয়েছিলাম, তাই ডাকলাম। তুই মরলে তো আমাদের সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে, তাই তোকে বাঁচিয়ে রাখতে আমরা বাধ্য। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। জানি, তবে আমি তো আর অমানুষ নই, তাই বলে বিবেকে বাঁধলো। যাই হোক, অনেক সময় নষ্ট করে ফেলেছি, বাই। শিশির অবাক হয়ে চেয়ে রইল। তোষি দিন দিন কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে, মেজাজটা সবসময় খিটখিটে থাকে। ভার্সিটিতে যেও যেন শান্তি নেই। মেইন গেটে তামজিৎ আর দিয়া দাঁড়িয়ে আছে, চোখ পাকিয়ে কিছু বলবে তার আগেই তৌসি বলে উঠল, লাথি কি আর একটা খেতে মন চাচ্ছে? ট্রাস্ট মি, আই উইল বি গ্ল্যাড টু ডু দিস। কথাটা শুনে তামজিৎ মিয়ে যায়, ঢোক গিলে সেদিনের কথা ভেবে। খুব পাকনা গজিয়েছে তাই না? খুব তাড়াতাড়ি ভেঙে গুড়িয়ে দিব। ঘোড়ার আন্ডা করবি? বস্তির মেয়েদের মতো দাঁড়িয়ে আছে ঝগড়া করতে, আর তুই ফকিরনি নাকি? এত ছোট কাপড় পরিস, টাকা লাগলে বলিস অনেক দান করি আমি। তোকেও বড় জামা কেনার জন্য কিছু টাকা ভিক্ষা দিয়ে দিব। আশেপাশের সবাই হাসছে। ভার্সিটির সবচেয়ে ফ্যাশনেবল ট্রেন্ডি মেয়েকে বলছে বস্তির ফকিরনি, লজ্জা লজ্জা। বাদ দে তো দিয়া, নিহাত তো মানা করছে তাই না? এই মেয়ের জন্য প্রথমবার নিহান আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটাকে এমনি যেতে দিব? নো, নেভার। এক মাঘে শীত যায় না। তৌসি চলে যায় ক্লাসে, আসে এসে দেখে কুহু আপন মনে কিছু ভাবছে। এই যে বিনা টিকিটে কোন দেশে ঢুকেছেন চিন্তা কুমারী? রবিনের দেশে। কি? চিল্লানি শুনে হুঁশ ফিরে কুহুর। কি হলো, এত চেঁচাস কেন? তুই কি বললি মাত্র? কখন? মাত্র রবিনের দেশে মানে? টিচার এসে গেল, তাই আর বলা হলো না। রাতে তৌসি পড়ছিল, হঠাৎ করে মাথায় দুষ্টু বুদ্ধি এলো। নিহানকে একটা রোমান্টিক মেসেজ দিল আর সাথে ভালোবাসিও লিখেছে। তৌসি বসে বসে ভাবছে আর লজ্জায় লাল হচ্ছে। না জানি কেমন রিয়াকশন হবে রাগিনী হুটার। তৌসি মাথা নিচু করে ভাবছিল, হঠাৎ করে গালে এক চড় পড়ল। পাশে ফিরে দেখে নিহান দাঁড়িয়ে আছে। ওকে দেখা আটকে উঠল তৌসি, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, প্রচুর রেগে আছে। আমার চুলগুলো খুব শক্ত করে ধরে বলল, তুই এত সস্তা কবে থেকে হলি রে? লজ্জা বলতে কিছু আছে তোর মধ্যে? ব্যথায় চোখ থেকে পানি পড়তে লাগলো, তবুও ছাড়লো না। তোর মতো বেহায়া মেয়ের মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। কি এমন আছে তোর মধ্যে যে ভালোবাসতে হবে? না আছে রূপ, না আছে গুণ, শুধু গায়ের রংটাই সাদা। আমার সামনে আসবি না আর কখনো। তৌসি থেমে থেমে অনেক কষ্টে বলল, একটু ভালোবাসলে কি হয়? নিহানের একটুও মায়া হলো না, উল্টো ধাক্কা দিয়ে ফেলে দিল। বেশ ব্যথা পেল তৌসি পায়। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসা যে তাদের সাথে রাত কাটানো ভালো। ওরা তাও পেটের দায়ে এসব করে। ছোট লোক বস্তি, আই হেট ইউ। নিহান বের হয়ে গেল ওভাবে রেখেই। তৌসি নিস্তব্ধ হয়ে গেল। শেষে কিনা পতিতাদের সাথে তুলনা করলো, কানে বারবার শুধু বেজে উঠছে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে ভালোবাসার চেয়ে তাদের সাথে রাত কাটানো ভালো। আই হেট ইউ। নিহান ফুল স্পিডে বাইক চালাচ্ছে। নির্জন একটা জায়গায় গিয়ে চিৎকার করে কান্না করে বলছে, কেন তুই এইভাবে ধোকা? এই ভালোবাসিস আমাকে তুই? ছি, আমি কখনো ক্ষমা করবো না তোকে। তুই কখনো না। আই হেট ইউ, আই হেট ইউ। তোর জন্য শুধুই ঘৃণা থাকবে এখন থেকে আমার মনে। এই বুকে আগলে বড় করেছি তোকে, কখনো ফুলের ঠোকাটাও লাগতে দেইনি। আর সেই আমি গত 2 বছর ধরে থাপ্পড়ের পর থাপ্পড় দিচ্ছি। আজকে কত বাজে কথা বললাম, কেন করলো করে যায় এসব? কেন? গাছের সাথে হাতে ঘুষি দিল, সাথে সাথে থেতলে গেল নরম হাতগুলো। রবিনকে কল দিল। রবিন এসে, আমি আর পারছি না রবিন। আচ্ছা
তুই যেটা দেখেছিস সেটা ভুল হতে পারে না? ভুল হলে আমার কলিজাকে এভাবে কষ্ট দিই আমি, বল? বাসায় চল, কি করেছিস হাতের? মারবি আবার নিচেকেও কষ্ট দিবি? তৌসি ফ্লোরে বসে কাঁদছে। ইচ্ছে হচ্ছে মরে যেতে, কার জন্য বেঁচে থাকবো? কেউ নেই আমার, কেউ না। কাঁদতে কাঁদতে হঠাৎ থেমে যায়, মাথায় অন্য চিন্তা ভর করে। নিহুকে এতদিন ধরে প্যারা দিচ্ছি, কিন্তু ও কখনো আমার সাথে এত বাজে ব্যবহার করেনি। এই নিয়ে 2 বার করলো, একবার ক্যাম্পাসে। তাহলে কি হতে পারে? আমাকে সব জানতে হবে। নিহান আমাকে ভালোবাসে সেটা ওকে দেখলেই বোঝা যায়। তার মানে আমাদের মাঝে কেউ ঢুকেছে যে ঝামেলা করছে। আমাকে সবটা জানতেই হবে, কিন্তু কিভাবে? উফ, মাথাটা ফেটে যাচ্ছে। নিজের চুল টেনে মাথা নিচু করে ভাবছে কে করতে পারে এসব। নিহু তো এসব বলবে না, বললে আগেই বলে ঝামেলার সমাধান করে দিত। কাকে কল দেই? হ্যাঁ, আমাকে রবিন ভাইয়া বলতে পারে। তৌসিমণি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। একটা কথা জানতে কল দিয়েছিলাম ভাইয়া। আমি যে নিহানের কাজিন সেটা আপনি ছাড়া আর কে জানে? দিয়া জানে। আচ্ছা ভাইয়া, আর নিহান ভাইয়াকে বলবেন না আমি যা কল দিয়েছি। ঠিক আছে। কেমন যেন 2 2 4 মিলে যাচ্ছে। কারিমা ভাবিকে কল দেই, তিনি পারবে সাহায্য করতে। হেই, হাউ আর ইউ? তৌসি কান্না করে দিল। কি হয়েছে বলো, কাঁদছো কেন? তৌসি শুরু থেকে সবটা বলল। তুমি যেটা বলছো তা হবার সম্ভাবনা আছে। কাল আমার সাথে দেখা করবে। ওকে ভাবি। পরদিন কারিমা ওর অ্যাসিস্ট্যান্ট অভিককে নিয়ে এলো তৌসির সাথে দেখা করতে। তৌসির সাথে সব কথা বলে নিল। কারিমা খেয়াল করলো অভিকের মন কাজে নেই। অভিক? ম্যাম মানে? আচ্ছা ম্যাম, একটা কথা বলি। বলো। অভিক ফিসফিস করে বলল। না মানে সব হুরপরি কি আপনার ফ্যামিলিতেই জন্মায়? অভিক, কাজে মন দাও, এটা খুবই সেনসিটিভ কেস। জি ম্যাম। অভিক নিহানের ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাক করে যা সন্দেহ করেছিল পেয়ে গেল। কেস সলভড। লাভ ইউ ভাবি। কাজ করলাম আমি আর ভালোবাসা ভাবিকে? নট ফেয়ার। পুরো কাজটা কমপ্লিট করে দিন, তারপর আপনাকে একটা কিউট গার্লফ্রেন্ড খুঁজে একদম পটিয়ে দিব। চলবে তো? চলবে মানে? দৌড়াবে। কারিমা ওয়াশরুমে গিয়েছিল। তৌসি অভিক কথা বলছে, দিয়ে এসেছিল এখানে। ওদের ছবি তুলে নিহানকে পাঠালো। দেখলি, যার জন্য আমাকে পাত্তা দিস না, সে ঠিকই নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করলো ব্যাপারটা। এদিকে কারিমা অভিক সব প্রস্তুতি নিচ্ছে। নিহানের জন্মদিনে এই ঝামেলাটা মিটাবে। আর কয়টা দিন নিহু, একটু কষ্ট করো, তারপর আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। তারপর তুমি শুধু শাস্তি পাবে আমাকে অবিশ্বাস করার, অপমান করার, আর এই ছোট্ট হৃদয়টাকে বারবার ভেঙে গুড়িয়ে দেওয়ার। কাল নিহানের জন্মদিন। দিনটা বরাবরের মতো এবারও স্পেশাল তৌসির জন্য। কিন্তু এবার কেক বানাবে না, অভিমানগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারবার। এই 6 দিনে একদিনও নিহানের সামনে আসেনি তৌসি। নিহানের মন তৌসিকে দেখার জন্য ছটফট করলে এবার দেখা করেনি। সকালে তৌসি আরামে ঘুমোচ্ছিল, কিন্তু নিচে মেহমান আসা শুরু করে দিয়েছে, তাই আর ঘুমালো না। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুফুমণি এসে দাঁড়ালো সামনে। তৌসি ফুফির চাহনি দেখে বুঝেছে কি বলবেন, তাই আগেই বলল, পারবো না তোমার ওই খারুচ পচা কুমারের ছেলের জন্য কেক বানাতে। তুই ভালো করে জানিস তোর বানানো কেক না পেলে কেক কাটা হবে না আজকে। আর প্লিজ সোনামাটা আমার, যা বানিয়ে দে। আচ্ছা যাচ্ছি। নিহানকে হাজারটা গালি দিতে দিতে গেল বানাতে। নিহান বসে ভাবছে, আজ কি তো সে আমার জন্য কেক বানিয়ে আনবে? হয়তো না। যে মেয়ে একদিনও আমার সাথে কথা বলে না বলে থাকতে পারে না, সে গত 6 দিন আমার সামনেই আসে না, আজও আসবে না। আমিও পাগল। এদিকে সব অ্যারেঞ্জমেন্ট শেষ। 1 ঘন্টা পর শুরু হবে পার্টি। কেক রেডি, কফি ফ্লেভার। নিহানের কাছে কেক নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, আর মনে পড়ে গেল ওর সেদিনের বলা কথাগুলো। পিসপা হতেই আবারও ফুফিমণি আসলো। কি রে, যাচ্ছিস না কেন? দ্রুত জামা। ফুফির কথা ফেলার মতো সাধ্য নেই তৌসির, তাই মনে ভয় নিয়ে গেল ওর রুমে। দরজায় নক করতেই বের হয়ে এলো নিহান। তৌসি ভেতরে ঢুকলো মেকি হাসি দিয়ে। তাকিয়ে আছে হাতে নিহুর প্রিয় কেক। নিহানও হাসি দিল, তারপর কেকটা হাত থেকে নিয়ে ফেলে দিল। তোকে বলেছি না সামনে আসবি না, ছাত্রা বেহায়া মেয়ে। তৌসি চরম পর্যায়ে অবাক হয়ে চেয়ে আছে, চোখে পানি টলমাল করছে। এত কষ্ট করে সারাদিন খেটে বানালো, অথচ পাশের হাসির শব্দে হুঁশ ফিরল।
নিহানের সব বন্ধুরা ঘরে বসে আছে আর দিয়া তো 32টা দাঁত বের করে হাসছে। কি রে নিহান, এই ছোট লোকটা তোর পার্টিতে কি করে? আমার বাবার বিজনেস পার্টনারের মেয়ে, তাই এসেছে। এই এখনো দাঁড়িয়ে আছিস যে? বের হ আমার রুম থেকে। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। তৌসি রুম থেকে বের হয়ে বাঁ হাতে চোখ মুছে নিল, মুচকি হাসি দিয়ে বলল, তোমার এই ভুল ধারণা কয়েক ঘন্টা পর ঠিক হয়ে যাবে নিহু, কিন্তু তোমার করা এই খারাপ আচরণগুলো কি শুধরাতে পারবে? সেই সুযোগ দিব না আমি তোমাকে নিহু। নিহান বন্ধুদের সাথে হাসছে। রবিনের খারাপ লাগছে তাই ব্যালকনিতে চলে গেল। পার্টিতে সবাই এনজয় করছে, তৌসিকে দেখা যাচ্ছে না কোথাও। নিহান মাথা ঘুরিয়ে আশেপাশে খুঁজছিস কেন? আসবে না দেখিস। নিহান মুখ কালো করে বলল, আসবে দেখিস। ওদের কথা বলতে বলতে নেমে আসছে তৌসি। নিহান হাঁ করে চেয়ে আছে, মনে হচ্ছে অপসরি আসমান থেকে জমিনে নেমে এসেছে। কালো লেহেঙ্গা, গোল্ডেন কাজ, হালকা মেকআপ, ডায়মন্ড জুয়েলারি, অস্থির সবার চোখ আটকে গেছে। কোনো রাজকুমারের চেয়ে কোনো অংশে কম লাগছে না তৌসিকে। দিয়া হিংসায় জ্বলে যাচ্ছে, কারণ এত ছোট পোশাক পরেছে তাও কেউ তাকাচ্ছে না, অথচ সবকিছু ঢেকে আসাই বেহেনজিকে সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছে। তৌসি মনে মনে বলছে, দেখো নিহু, মন ভরে দেখো, আজ তোমার হুশ ওড়াতেই মন মতো সেজেছি আমি। কিরে, এই ফকিন্নিটা এত দামি পোশাক গয়না কই পেল রে তামজিৎ? জানি না রে, তবে প্লিজ ফকিন্নি বলিস না, রাজরানীও। দিয়া তামজিৎ ধমকে উঠল। পুরো পার্টি জুড়ে লোকেরা তৌসিকে দেখেই যাচ্ছে, নিহানের দিকে কেউই ফিরে তাকাচ্ছে না। অবশেষে কেক কাটার সময় এলো। দিয়াকে পাশে নিয়ে কেক কাটলো নিহান, তৌসিকে দেখিয়ে খাইয়ে দিল। তৌসি ঠোঁটে হাসি রেখে চোখের কোণে পানি নিয়ে তাকিয়ে আছে। তৌসি এক মনে ওদের দেখছে, হুশ জ্ঞান নেই। হঠাৎ করেই দিয়া চেঁচিয়ে উঠল, আমার ডায়মন্ডের ব্রেসলেটটা পাচ্ছি না। চেঁচামেচিতে তৌসি ওদের দিকে তাকায়। দেখুন, আপনারা মাইন্ড করবেন না প্লিজ, আমার 2 লক্ষ টাকার ব্রেসলেট ওটা, তাই চেক করতে হবে। সবাই সম্মতি দিল। সবার আগে দিয়া তৌসির কাছে এলো, ওর পার্সটা পাশে রাখা ছিল আর তাতে দিয়ার ব্রেসলেটটা ছিল। নিহান কোনো কথা না শুনেই তৌসিকে সবার সামনে চড় মারে। ছোট লোক কোথাকার, শেষ পর্যন্ত চুরি করা শুরু করেছিস? তৌসি নিহানের দিকে তাকালো, তবে এবার অশ্রুসিক্ত নয়নে নয়, তীব্র ঘৃণা নিয়ে, যেটা দেখে নিহান হতবাক। তৌসির বাবা মা, ভাই, দাদিও অনেক বাজে কথা বলে। তৌসি সে সবে পাত্তা না দিয়ে নিহানকে জিজ্ঞেস করে, আমাকে কেন মারলি? আমি যে এটা নিয়েছি তার প্রমাণ আছে। তোর মতো ছোট লোক ফকিন্নিদের কাজে তো এসব। তৌসি দিয়ার সামনে যে ঠাটিয়ে চড় বসিয়ে দেয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি ফকিন্নি? এই তোর ব্রেসলেটের দাম কত? 2 লক্ষ, তাই না? আমার পায়ের জুতোটার দাম 5 লক্ষ টাকা। দিয়া হাবলার মতো তাকিয়ে আছে, কারণ এত বড় বাড়ির মেয়ে তৌসি, সেটাও কল্পনায়ও ভাবে নেই। এই, তোর এত বড় সাহস, আমার নিহান বন্ধুকে অপমান করিস? এটা তোর বাড়ি, তোকে থাকতে দিয়েছি বলে। অনেক হয়েছে তামজিৎ চৌধুরী, ভুলে যাবে না চৌধুরীর সম্পত্তির মালিক আমি। আমাকে আপনারা নয়, আমি আপনাদের দয়া করে থাকতে দিয়েছি। আপনাদের জায়গাটা কোথায় মাথায় রাখবেন। তামজিৎ চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ বাবা সবকিছু ওর নামে দিয়ে গেছে। আর তুই তোর ব্রেসলেট আমি চুরি করেছি, তাই না? চল তবে একটা ট্রেলার দেখ। গেস্টদের দেখাশোনার জন্য হল রুমে হিডেন ক্যামেরা রাখা হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দিয়া সবার আড়ালে এসে চুপি চুপি তৌসির পার্সে ওটা রেখেছে। নিহান এটা ভাবতেই পারছে না দিয়া এরকম কিছু করেছে। দিয়ার ভয়ে হাত পা কাঁপছে। এত নিচু হয়ে গেছো তুমি দিয়া? এটা কিছুই না আঙ্কেল, আপনার মেয়ে কতটা জঘন্য সেটা এখনই দেখবেন। Attention guys, party is over now. I hope you guys did so much fun. I want to spend some time with my so-called family or enemy. Thanks. বাসা ফাঁকা হয়ে যায়। নিহানের পরিবার, কারিমা, অভিক, দিয়ার পরিবার আছে সামনে। কুহুও এসেছে। রবিন আছে নিহানের জন্য। কি দেখাবি আর? তৌসি নিহানের দিয়ার চারপাশে ঘুরতে ঘুরতে বলে, দিয়া যে তোকে এতদিন আমার ছবি পাঠাতো সেটা আমাকে না বলে কেন চুপ করেছিলি? তোর লজ্জা করছে না এসব নোংরামো করে আবার সবার সামনে বলছিস? তাই ছবিগুলো যে আসল সেটা তোকে কে বলেছে? আর শুধু ছবি কেন দিত, ভিডিও করেনি কেন? ল্যাবে দিয়েছিলাম না, তারা বলেছে আসল। ল্যাবের ঠিকানা কে দিয়েছে? দিয়া।
তুই শুধু গায়ে পায়ে লম্বা হয়েছিস ভাইয়া, মাথায় ঘিলু বলতে কিচ্ছু নাই। অনেকগুলো ছবি নিহানের হাতে দিয়ে বলল, তুই যতগুলো ছবি দেখেছিস এই সব তার আসল কপি, আর যা দেখানো হয়েছে সেটা ফটোশপ করা ছিল। দিয়া ল্যাবের লোককে টাকা খাইয়ে তোকে মিথ্যে বলিয়েছে। কি ঠিক বলছি তো? না, সব মিথ্যা। ওকে, আপনারা ভেতরে আসুন। কারিমা অভিক পুলিশ নিয়ে ভেতরে ঢুকলো। তাদের টিম ছবিগুলো পরীক্ষা করেছে। নিহান প্রচন্ড রাগ নিয়ে দিয়ার দিকে তাকায়। আচ্ছা, এসব না হয় ভুল, তবে এই ছেলেটা? অভিককে দেখিয়ে, তার সাথে ছবিগুলো তো সত্যি? হ্যাঁ সত্যি, কারণ সেই দিন ওদের সাথে আমিও ছিলাম। আমি ওয়াশরুমে যাওয়ায় ওরা একা ছিল, আর দিয়া সেটারই সুযোগ নিয়ে ছবি তুলে পাঠিয়েছে তোমাকে। দিয়া নিজের মুখে সব বলবি নাকি তোকে রিমান্ডে পাঠাতে হবে? দিয়া তারপরে বলে তৌসি মিথ্যা বলছে। একজন মহিলা পুলিশ কনস্টেবল দিয়ার গালে সজোরে থাপ্পড় মারে। সত্যিটা বলবি, না হলে আমি বলবো। আমি সব করেছি, কারণ ওই মেয়েটা আমার কলিজা। নিহানকে আমার থেকে আলাদা করে ফেলেছিল। সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি আমি নিহানকে। তৌসিকে নিয়ে সবসময় বাড়াবাড়ি করতো। আমি ভাবতাম ছোট বোন, তাই হয়তো উল্টাপাল্টা ভাবিনি। কিন্তু গত বছর যখন নিহান এসে আমাকে বললো তৌসি ওকে ভালোবাসে আর নিহানও, তারপর থেকেই আমি নিহানকে দিয়ার ছবি ফটোশপ করে নিহানকে দেখাতাম। আমাদের বন্ধুত্ব প্রায় 7 বছরের। নিহান আমাকে ভালোবাসলেও প্রচুর বিশ্বাস করে, আর আমি সেটাকেই কাজে লাগাই। নিহান আর শুনতে পারল না, পরপর 6টা চড় মারল। দুগাল ফেটে রক্ত পড়ছে। দিয়ার দুবাহু খুব জোরে ধরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? সেদিন ভার্সিটিতে আমি তুষিকে 4টা চড় মেরেছিলাম, কারণ তুই আমাকে অন্য ছেলের সাথে নগ্ন ছবি দিয়েছিলি। আরও একটা চড় মারল 6 দিন আগেও আমি ওকে মেরেছি, যা নয় তা বলেছি, কারণ তুই ওর নামে ফেক আইডি খুলে অন্য ছেলের সাথে অশ্লীল চ্যাটিং দেখিয়েছিস। কোমর থেকে বেল্ট খুলে মারতে লাগলো। কারো একটা টু শব্দ করারও জো নেই, কারণ নিহানকে সবাই অনেক ভয় পায়। মারো, যত খুশি মারো নিহান, তারপরেও আমার তোমাকেই চাই। ভালোবাসি নিহান, প্লিজ ফিরিয়ে দিও না। তোমাকে না পেলে আমি বাঁচবো না নিহান, সব ধ্বংস করে দিব। তবে তুই মরে যা। পুলিশের থেকে পিস্তল নিয়ে গুলি করতে নেয়। তখন কারিমা কৌশলে নিহানকে থামায়। ওকে আইন শাস্তি দিবে নিহান, নিজের ক্ষতি করো না। নিহান কারিমা ভাবিকে অনেক সম্মান করে, তাই থেমে গেল। তৌসির দিকে কাপা কাপা হাতগুলো এগিয়ে নিতেই তৌসি পেছনে চলে গেল। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি, এমআর নিহান রহমান। আপনি ছোটবেলা থেকে নিজের হাতে বুকে আগলে বড় করেছেন আমাকে। কিভাবে বিশ্বাস করে নিলেন এসব? বিশ্বাস করেছেন যেহেতু, তাহলে আমাকে কেন বললেন না? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তারপরেও এসে বললেন না। সরি কলিজা। শাট আপ। গত 2 বছর ধরে আমার সাথে এমন অমানবিক আচরণ করছেন, তবুও মুখ ফুটে প্রতিবাদ করেননি কেন জানেন? কারণ ছোটবেলা থেকে এত ভালোবাসা আদর দিয়ে আমাকে বড় করেছেন, ও সব বাজে ব্যবহারগুলো তুচ্ছ মনে হয়েছে, অভিমান হয়েছে, খুব কষ্ট পেয়েছি, রাগও উঠেছে, তবুও মেনে নিয়েছি। এখানে আপনার জায়গায় অন্য কেউ হলে তার জিভ টেনে ছিঁড়ে দিতাম। আপনি বলে কষ্টগুলো বন্দি রুমে চোখের পানির সাথে ভাগাভাগি করে নিয়েছি। এত কিছু করে কি পেলাম? আপনার অবিশ্বাস, অবহেলা, জঘন্য অপবাদ, কথায় কথায় চড়, শেষের ট্যাগটা পতিতাদের চেয়েও জঘন্য। নিহান মাথা নিচু করে বলল, তোর রাগ জায়েজ তুষি। আপনি আমাকে আর তুষি বলে ডাকবেন না, সেই অধিকার হারিয়ে ফেলেছেন। আর ধন্যবাদ আপনাকে, সেদিন রাতে আমাকে পতিতার চেয়ে খারাপ বলেছিলেন, সেটা শুনেই আমি এত গভীরে ভেবেছিলাম, আর দেখুন যা ভাবার তার চেয়েও জঘন্য সত্য বেরিয়ে এলো। আপনার জন্য আমার মনে যতটুকু সম্মান ভালোবাসা ছিল তার সবটাই শেষ হয়ে গেছে নিহান রহমান। একটা সেই সুযোগ দিবি, তোকে আবার এই বুকে আগলে রাখবো, অনেক ভালোবাসবো, একটা সুযোগ দে না করে যা। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্কের অস্তিত্ব থাকে না। ভালোবাসাটা ফ্যাকাশে হতে হতে বিলীন হয়ে যায়। বিশ্বাসহীন সম্পর্ক হলো ক্ষয়িষ্ণু কালো মেঘের মতো। চলে যান আপনি। আপনি আমার মুখ কি দেখবেন না? আমি চাই না আপনাকে আর কখনো দেখতে। কারিমা ভাবি, তোমার বন্ধুকে দিয়ে ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো। আপনার দেয়া ভালোবাসার কাছে এই অন্যায়টুকু তুচ্ছ, তাই কোনো শাস্তি দিচ্ছি না, আর কখনো আপনাকে দেখতে চাই না আমি। তৌসি উপরে চলে গেল। নিহান ছলছল চোখে তাকিয়ে আছে তৌসির চলে যাওয়ার দিকে। তৌসি ওকে আপনি করে বলছে। অতীতের একটা কথা মনে পড়ল। এই, তুই আমাকে কখনো তুই আবার কখনো তুমি করে বলিস কেন রে?
আমি তোর 4 বছরের বড়, আপনি করে বলবি? যেদিন তুই আমার পর হয়ে যাবি সেদিন থেকে তোকে আপনি করে ডাকবো নিহু। বারবার কানে বেজে যাচ্ছে কথাটা। চোখ বুজে অবাধ্য জলরস্যের বাঁধ ভেঙে দিল নিহান। যেদিন তুই আমার পর হয়ে যাবি সেদিন থেকে তোকে আপনি করে ডাকবো নিহু। নিহান দ্রুত পায়ে তৌসির পিছু নেয়। ওদের কাছে কুহু আর রবিন যেতে গেলে নাইলা রহমান বাধা দেন। ওদের একা ছেড়ে দাও। তৌসির দরজা লক করতে যাবে আর নিহান রুমে ঢুকে দরজা লক করে দেয়।